দেখো আমরা আগের দিন কোথায় ছিলাম, আমরা আগের দিন ছিলাম হচ্ছে টু সেক্টর ইকোনমিতে, তাই তো? মানে টু সেক্টর ইকোনমিতে কি করে একটা টাকা বা হাউস হোল্ড কিভাবে রোলিং হয় সেই জায়গাটা হচ্ছে আমরা বুঝছিলাম। আমরা এই জিনিসটা আজকে হচ্ছে আমরা হচ্ছে থ্রি সেক্টর পড়বো। তার আগে হচ্ছে আগে আমি জিনিসটা বলে দিই আজকে আমরা কি পড়বো, তারপর হচ্ছে আমরা যাচ্ছি। চলো দেখো আমরা যে কি পড়বো, পড়বো হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এটা কি, এটা কটা সেক্টরে হয়? আমাদের ভারতবর্ষ না, যে কোনো পৃথিবীর সেক্টরে দেখা যায় হচ্ছে মোট চারটে সেক্টরে। আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো বাই টু সেক্টর ইকোনমি, তারপরে লিখবো আমরা আজকে বাই থ্রি সেক্টর ইকোনমি, তারপরে কি লিখবো বাই ফোর সেক্টর ইকোনমি। আচ্ছা এ দেখো আগের দিন আমরা কি করেছি, আগের দিন আমাদের এই পার্টটা হচ্ছে পড়া হয়ে গেছে। এই যে এই পার্টটা প্রথমে বোঝাচ্ছিলাম, এই যে একটা ঘর ঘর বাড়ি আছে বা কোনো একটা জায়গা আছে, সেখান থেকে তারা কি কি দিচ্ছে, তারা ল্যান্ড দিচ্ছে, লেবার দিচ্ছে, ক্যাপিটাল দিচ্ছে, অর্গানাইজার অর্গানাইজার বা এন্টারপ্রেনিউর এই জিনিসটা দিচ্ছে। এরা এদের বদলে কি হচ্ছে, এরা সমস্ত কারখানাকে জমি দিচ্ছে, তাদের লেবার দিচ্ছে, ক্যাপিটাল দিচ্ছে, অর্গানাইজার দিচ্ছে। পরে তারা কি করছে, মানে তারা তোমরা দিচ্ছে হচ্ছে, তোমরা এখান থেকে তারা দিচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস হচ্ছে। এর ফলে কি এরা দিচ্ছে এই জিনিসটা আসছে, কিন্তু কি এই যে এরা ল্যান্ড দিচ্ছে তার ফলে এদের রেন্ট দিতে হচ্ছে, লেবারকে ওয়েজ বা স্যালারি দিতে হচ্ছে, যে ক্যাপিটালটা ফর্মেশন হচ্ছে তার উপর ইন্টারেস্ট হচ্ছে, আর অর্গানাইজার প্রফিট নিচ্ছে। তার মানে কি এখানে হচ্ছে তোমার একটা টাকার হচ্ছে, এই যে লেখাটা লিখলাম, এই যে এখানে লেখাটা তোমার হচ্ছে ইনকাম, কোনো একটা জায়গায় ইনকাম হচ্ছে, এরা এখান থেকে হচ্ছে যে এরা এই ইনকাম গুলো করছে। আরেকটা কি করছে, এই যে জিনিসগুলো খরচা করছে, এই জিনিসটা করছে। তার মানে কি প্রত্যেকটা একটা হচ্ছে চক্রাকার আকারে ফ্লো চলে আসে। এটা ছিল আমাদের দুটো সেক্টর, একটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর বা এরা দিচ্ছে বলে এরা হচ্ছে তোমার ইয়ে সেক্টর, এরা হচ্ছে তোমার জিনিসটা আলটিমেট কনজিউম করছে বলছে কনজিউমার সেক্টর। আর এই দিকেরটা ছিল হচ্ছে তোমার প্রোডিউসার সেক্টর। কিন্তু ইকোনমি তো খালি এই দুটো দিয়ে চলে না, ইকোনমিতে আরো গুলো ফ্যাক্টর গুলো থাকে, সেই ফ্যাক্টর গুলো সম্বন্ধে হচ্ছে আজকে আমরা পড়বো। বাট সব ফ্যাক্টর গুলো আসবেই হচ্ছে এই দুটো সেক্টর থেকে, আমরা একটা 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 করে ইনক্লুড করবো। চলো আগে আমরা এই সেক্টর, এই জিনিসটা আজকে প্রথমে এই থ্রি সেক্টরটা পড়বো, কি টু সেক্টরটার সাথে এই জিনিসটা হচ্ছে লিঙ্ক। এর আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট উইং, আরেকটা আছে হচ্ছে তোমার ব্যাংকিং উইং। ঠিক আছে, আগে আমরা টু সেক্টরটা আরেকবার আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হচ্ছে সুবিধা হবে। চলো আমার সাথে সাথে বলো কি কি ছিল। প্রথমে এই সাইডে ছিল হচ্ছে তোমার কনজিউমার সেক্টর, যেখানে হচ্ছে বাড়িটা এঁকেছিলাম। এখানে কে ছিল, এখানে এরা হচ্ছে গাড়িটা বানাচ্ছিল, প্রডিউসার সেক্টর হলো। আচ্ছা এরা প্রথমে এদেরকে কি দিচ্ছিল, এরা এদেরকে প্রথমে দিচ্ছিল কি কি চারটে ফ্যাক্টর, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আর হচ্ছে তোমার এদিক থেকে অর্গানাইজার বা এন্টারপ্রেনিউর। ঠিক আছে হলো। আচ্ছা এইগুলোকে কি বলা হয়, এগুলো হচ্ছে আমাদের যে কোনো ইকোনমি ফ্যাক্টর অফ প্রোডাকশন। ওই যে বলেছিলাম মনে আছে, ল্যান্ড ফ্রি গিফট অফ নেচার, লেবার হচ্ছে ওয়ার্ক ফোর্স, ক্যাপিটাল হচ্ছে প্রোডিউস মিনস অফ প্রোডাকশন, আর অর্গানাইজার হচ্ছে একজন হচ্ছে রিস্ক বেয়ারিং পার্সন বা কোনো একটা রিস্ক বেয়ারিং ফার্ম হলো। আচ্ছা এগুলো কি বলা হয়, ফ্যাক্টর অফ প্রোডাকশন। আচ্ছা এইখান থেকে এই প্রাইভেট সেক্টর থেকে ওরা কি কি পাচ্ছিল, এরা পাচ্ছিল হচ্ছে গুডস, মানে প্রোডিউসার সেক্টর এদেরকে কি দিচ্ছিল, গুডস এন্ড সার্ভিসেস, কোনো সেটা গাড়ি হতে পারে বা কোনো একটা সার্ভিসেস হতে পারে। এরা এখান থেকে কি কি পাচ্ছিল, ল্যান্ডের থেকে পাচ্ছিল রেন্ট, লেবারকে দিতে হচ্ছিল কি ওয়েজ অথবা স্যালারিজ, তারপরে কি ক্যাপিটাল থেকে পাচ্ছিল হচ্ছে প্রফিট, আর কি অর্গানাইজার সরি ক্যাপিটালের থেকে পাচ্ছিল ইন্টারেস্ট, আর অর্গানাইজার নিয়ে যাচ্ছিল হচ্ছে তোমার প্রফিট হলো। আচ্ছা এই যে জিনিসটা হচ্ছিল এগুলো কি, এগুলো হচ্ছে পেমেন্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। ঠিক আছে, এরা কোনো না কোনো ভাবে এই যে প্রোডাকশন গুলো হচ্ছে এই টাকাগুলোকে পেমেন্ট করছে। এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমাদের ছিল টু সেক্টরের ক্ষেত্রে। এবার থ্রি সেক্টর আমরা কি করে আসবো, ধরো এদের মাঝখানে ঢুকে ফেললো হচ্ছে এসবিআই ব্যাংক।
ধরো কনজিউমার সেক্টর কি যে টাকাটা এর থেকে পাচ্ছে, এই ধরো লেবার, রেন্ট, ক্যাপিটাল, ধরো তোমার কথাই বলছি, তুমি যে ওয়েজ বা স্যালারিটা পাও সেটা তো সম্পূর্ণ তুমি কোনো জিনিস কিনে খরচা করে দাও না। কিছু পরিমাণ টাকা হচ্ছে তুমি ব্যাংকে গিয়ে জমা করো, যেটা বা ফিক্সড ডিপোজিট করো। তার মানে কি ব্যাংকে জিনিসটা ডিপোজিট করলে ব্যাংকের কাছে কিছুটা, ব্যাংক বা একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশনের কাছে আসলো, কেউ এসআইপি তেও ইনভেস্ট করতে পারে, থ্রু ব্যাংকের দিয়ে করছে। আবার যারা প্রোডিউসার সেক্টর, এদেরও যে প্রফিটটা হচ্ছে, এরা তো পুরোটা প্রফিটটা পরের বছরের বিক্রিতে লাগিয়ে দেয় না, এরাও কিছুটা টাকা হচ্ছে ডিপোজিট করে ব্যাংকে। বা অনেক সময় এরা যতটা পরিমাণ ক্যাপিটাল পাওয়ার দরকার কনজিউমার সেক্টর থেকে পাচ্ছে না, তখন ব্যাংক থেকে এরাও হচ্ছে লোন নেয়। তার মানে কি এখানেও হচ্ছে একটা মানির হচ্ছে ফ্লো আসছে। এই যে ফ্লোটা হচ্ছে, এটাই হচ্ছে দেখো ছিল প্রথমে আমাদের এইটা সেক্টর আর এই সেক্টরটা, তার মাঝখানে কি এটা ফার্স্ট সেক্টর, এটা দ্বিতীয় জন, তার মাঝখানে কি চলে আসলো, তিনজন চলে আসলো। ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে আরেকটা হচ্ছে আমাদের ফ্যাক্টর চলে আসে। সেই ফ্যাক্টরটা কে বলতো? ফ্যাক্টরটা আসে হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করে, ধরো আমি আলটিমেট তার জিনিস থেকে জিনিসটা কিনছি, গুডস কিনছি বা সার্ভিস কিনছি, তার মানে কি আমি সেখান থেকে ইনকাম হচ্ছে, তার মানে কি আমি ইনকাম থেকে জিনিসটা কিনছি, তার মানে কি সরকার আমার থেকে নিচ্ছে হচ্ছে ইনকাম ট্যাক্স। হলো। আবার এই যে প্রোডিউসার সেক্টর যে এও তো কোনো একটা জিনিসটা কারোর কাছে বিক্রি করছে, সরকার বলবে ঠিক আছে তুই যখন বিক্রি করছিস তাহলে আমাকেও টাকাটা দে। কি নেবে? নেবে হচ্ছে জিএসটি, আর নেবে হচ্ছে তোমার এক্সাইজ ডিউটি। হলো। তার মানে ছিল হচ্ছে প্রথমে দুটো সেক্টর, কনজিউমার আর প্রোডিউসার, এদের মাঝখানে একবার ব্যাংক ঢুকলো, আর এদের মাঝখানে আরেকবার গভর্নমেন্ট ঢুকলো, দিয়ে তারা ঢুকে কি করলো, এই দুটো সেক্টরকে করে দিল থ্রি সেক্টর ইকোনমি। বুঝতে পারলে কি বুঝলাম, কি করে দুটো সেক্টর থেকে আমাদের থ্রি সেক্টর ইকোনমিতে আমাদের জিনিসটা কনভার্ট হলো, টু সেক্টর থেকে থ্রি সেক্টর ইকোনমি। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা চলো তাহলে এরপরে। 3 নম্বর গভর্নমেন্ট সেক্টর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার আরেকবার বল। বললাম যে 3 নম্বর সেক্টরটা কি তাহলে গভর্নমেন্টটা 3 নম্বর সেক্টর? হ্যাঁ, এই যে এখানে বললাম দুটো পার্টস হয় আমাদের সেক্টরের, এই বাই থ্রি সেক্টর ইকোনমিতে, কি একটা গভর্নমেন্ট পার্ট থাকে, একটা ব্যাংক পার্ট থাকে। এইটা হিসাব মতো হচ্ছে তোমার একসাথে থাকে না, কোনোবার আসে হচ্ছে ব্যাংক, এনসিআরটিতে আছে ফার্স্টে ব্যাংক, তারপরে আসে হচ্ছে গভর্নমেন্ট। আমাদের যেহেতু অতটা ডিভিশন দরকার নেই, তাই আমি একটা সেক্টরের মাঝখানে দুটোকে ইনক্লুড করে দিলাম। বুঝতে পারলে? বুঝতে পেরেছি। আচ্ছা চলো, এবার আমরা হচ্ছে ফোর্থ সেক্টরে করব। ফোর্থ সেক্টরও সেই টু সেক্টরকে ইনক্লুড করে থ্রি করেও আরেকবার আসবে। এবার দেখো তাহলে আরেকবার যতবার এগুলো লিখে লিখে পড়বে তত মাথার মধ্যে ঢুকে যাবে। দেখো ধরো কনজিউমার সেক্টর, মাঝখানে ব্যাংক আছে, হলো। এদিকে আসবে হচ্ছে তোমার প্রোডিউসার সেক্টর, হলো। নিচে আছে হচ্ছে আমাদের গভর্নমেন্ট বডি, কি হলো। একে প্রথম কি দেবে, একে প্রথম হচ্ছে এ কি করবে, জিনিসপত্র কেনার জন্য এক্সপেন্ডিচার অন গুডস। দাঁড়াও তো, এতটা তোলা যাবে না, এক্সপেন্ডিচার অন গুডস অ্যান্ড সার্ভিসেস। এ কি কি দেয়, এই হচ্ছে এই সেক্টরটাকে বলো আমার সাথে সাথে, ল্যান্ড দেয়, লেবার দেয়, ক্যাপিটাল প্রোভাইড করে, আর হচ্ছে অর্গানাইজার বা এন্টারপ্রেনিউরকে দেয়। তার পরিবর্তে এ কি দেয়, এ দেয় হচ্ছে তোমার গুডস অ্যান্ড সার্ভিসেস। এ কি কি দিতে হয়, একে ল্যান্ডের থেকে দিতে হয় হচ্ছে রেন্ট, জমির ভাড়া। লেবারকে কি দিতে হয়, ওয়েজ অথবা স্যালারি। ক্যাপিটালকে কি দিতে হয়, ক্যাপিটাল থেকে পায় হচ্ছে ইন্টারেস্ট। আর লাস্টে অর্গানাইজার কি তুলে নিয়ে যায়, অর্গানাইজার তুলে নিয়ে যায় প্রফিট। হলো। আচ্ছা এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ফ্যাক্টর অফ প্রোডাকশন, এই তিনটেকে বলে ফ্যাক্টর অফ প্রোডাকশন। আর এই চারটেকে বলে হচ্ছে তোমার প্রোডাক্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, প্রোডাক্ট অফ ফ্যাক্টর অফ
প্রোডাকশন। আচ্ছা, মাঝখান থেকে ব্যাংকের থেকে কি করে, কনজিউমার সেক্টর ডিপোজিট করে টাকা, হলো। আর হচ্ছে প্রাইভেট সেক্টর কি করে, প্রোডিউসার সেক্টর কোন সময় প্রোডিউসার সেক্টরকে লোন দেয়, বা প্রোডিউসার সেক্টরে অ্যানসার আর হচ্ছে প্রোডিউসার সেক্টর কিছু তার প্রফিট হচ্ছে ডিপোজিট করে। গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট হচ্ছে কনজিউমার সেক্টরের থেকে ডিরেক্ট ট্যাক্স, এখন বলবো না ভুলিয়ে যাবে, ট্যাক্সে এর থেকে নেয় হচ্ছে তোমার, এর থেকে নেয় হচ্ছে ইনকাম ট্যাক্স, হলো। আর প্রাইভেট সেক্টরের থেকে নেয় হচ্ছে, ওদের থেকে নেয় হচ্ছে এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি, আর নেয় হচ্ছে জিএসটি। জিএসটি ক রকম, সিজিএসটি, এসজিএসটি, আর হচ্ছে তোমার আরেকটা আয় হচ্ছে আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি, হলো। আচ্ছা, গভর্নমেন্ট গেল, ব্যাংক গেল, ধরো এই এতটা পর্যন্ত সব জিনিসগুলো পুরনো জিনিস, বোঝা গেল? এই এই জিনিসগুলো সমস্ত পুরনো জিনিস, এটা বোঝা গেল? এটা আরেকবার লিখলাম, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো তো? দেখো এইবার ধরো, ধরো তোমার যে কনজিউমার, ধরো সে আমি যে জিনিসটা তৈরি করছি, যে কনজিউম করছি, সে ধরো ইন্ডিয়াতে, ইন্ডিয়ার আউটসাইডে আছে, হলো। অথবা যার থেকে যে জিনিসটা তৈরি করে আনছে, সেও ধরো ইন্ডিয়াতে নেই, মানে ধরো ধরো একটা ইটালির একটা দামি ব্যাগ, সে ইটালিতে তৈরি করে আনছে। তখন এই জিনিসটা আমি তার কাছে পাঠানোর জন্য কি করব? ধরো এই যে আমার যে প্রোডাক্টটা, তাকে পাঠানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে জিনিসটা তোমার হচ্ছে সরি, আমাকে তার কাছে জিনিসটা পাঠানোর জন্য এক্সপোর্ট করতে হবে, বা যাকে বলে হচ্ছে রপ্তানি, হলো। তাকে হচ্ছে আমাকে জিনিসটা এক্সপোর্ট করতে হবে, বা সে বাইরে থেকে আছে, তার থেকে জিনিসটা আমাকে করতে হবে কি, তার থেকে আমাকে জিনিসটা হচ্ছে আমদানি করতে হবে বা ইম্পোর্ট করতে হবে। এই যে এক্সপোর্ট আর ইম্পোর্ট, এটা গভর্নমেন্টের পক্ষে দেখা সম্ভব নয়। তখন এই এক্সপোর্ট ডিউটি আর ইম্পোর্ট ডিউটি করার যে কাজটা হচ্ছে, ইনস্টিটিউশনটা করে, সেই ইনস্টিটিউশনটার নামই হচ্ছে আরবিআই। বোঝা গেল? এই যে আরবিআই টোটাল কন্ট্রোলটা করে, তার মানে কি, প্রথমে এটা হচ্ছে দেখো তোমার একটা সেক্টর, 1 নম্বর সেক্টর, এটা 2 নম্বর, এই দুটো থাকলে হয় হচ্ছে 2 সেক্টর। যখনই আয়দার ব্যাংক অথবা গভর্নমেন্ট ঢুকে গেল, হয়ে গেল 3 সেক্টর। যেই আরেকটা সংস্থা 4 নম্বর এই ঢুকে গেল, এটা হয়ে গেল তোমার 4 সেক্টরের ফ্লো। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ, বোঝা গেছে, বুঝতে পেরেছি। আচ্ছা, চলো এরপর দেখো আরেকবার হচ্ছে জিনিসটা রিভাইজ করে দিই। যখন হচ্ছে দুটো সেক্টর থাকে, এটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর না লিখে, এটা ডিরেক্ট হচ্ছে, আমি আগের দিন প্রথম বোঝানোর জন্য বলেছিলাম, এটাকে খাতায় নোট করে নাও, কনজিউমার সেক্টর, হলো। প্রোডিউসার সেক্টরকে লিখে রাখো, প্রোডিউসার সেক্টরকে সেকেন্ডারি সেক্টর বা এই সেক্টর গুলো বলতে পারো। বোঝা গেল? এরপর হচ্ছে দুটো জিনিস হচ্ছে বোঝাবো। দেখো আমরা আগের দিন কি, আমি আমি এতক্ষণ এগুলো তো কিসে পড়াচ্ছি, সব পড়াচ্ছি হচ্ছে ন্যাশনাল ইনকাম। আচ্ছা বলো তো, ন্যাশনাল ইনকাম আমরা কি কি মেথডে কাউন্ট করি, কথা মেথডে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে পারি, বলো? প্রথম করি হচ্ছে ইনকাম মেথড, নেক্সট করি হচ্ছে আমরা এক্সপেন্ডিচার মেথড, থার্ড করি হচ্ছে আমরা ভ্যালু অ্যাডেড মেথড, ওই যে মিডিলের ভ্যালু গুলোকে অ্যাড করে করে করছি না, সেইটা হচ্ছে ভ্যালু অ্যাডেড। আচ্ছা, এই ইনকাম মেথডে আমরা কি মাপি? এনডিপিএফসি এট ফ্যাক্টর কস্ট, মানে আমাদের থাকে হচ্ছে এনএনপি এট হচ্ছে ফ্যাক্টর কস্ট। আমরা প্রথমে এটা মেপে নেওয়ার পর আমরা হচ্ছে বাইরের ইনকামটাকে অ্যাড করি। আচ্ছা, এখানে জানো তো এই দুটোকে দুটো টার্মে লেখে, একটা লেখে হচ্ছে তোমার ডোমেস্টিক ইনকাম arise from private sector, আরেকটা কি ডোমেস্টিক ইনকাম। কেন ডোমেস্টিক? কারণ এই ডিটা বোঝায় হচ্ছে ডোমেস্টিক, ডোমেস্টিক ইনকাম অ্যারাইজ ফ্রম মানে উঠে আসে, ফ্রম কি, ফ্রম এটা আছে যেহেতু, তোমার হচ্ছে ইয়ে সেক্টর, এটা এটা আসবে হচ্ছে যে তোমার হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, ঠিক আছে।
আমাদের কাজ হচ্ছে আপাতত এই প্রাইভেট সেক্টরটাকে নিয়ে দেয়। আচ্ছা, প্রাইভেট সেক্টরে কি আছে? প্রাইভেট সেক্টরের থেকে একজন প্রাইভেট সেক্টর, ধরো সবকিছু তো আর গভর্নমেন্ট জবে নেই, ম্যাক্সিমামটাই আমাদের প্রাইভেট। এই প্রাইভেট সেক্টর থেকে আমাদের আসে কি, হাই প্রাইভেট ইনকাম, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের প্রাইভেট ইনকাম আছে। এইটা আসে, এই প্রাইভেট ইনকাম থেকে কি আসে, প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল একটা পার্সোনাল কিছু অ্যামাউন্ট ইনকাম করে, পার্সোনাল ইনকাম। এটাকে কি করে, এই পার্সোনাল ইনকামকে হচ্ছে, এই পার্সোনাল ইনকামকেও আবার দুভাগে আরেকটা এর মধ্যে ভাগ থাকে, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, মানে যেটা তোমার হচ্ছে ডিসপোজ করতে পারো, মানে ট্যাক্স দেওয়ার পর যেটা তোমার হাতে থাকছে। এইটার আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে জিএনপি, জিএনডিআই, গ্রস ন্যাশনাল ডোমেস্টিক ইনকাম, আর একটা হচ্ছে নেট ন্যাশনাল ডোমেস্টিক ইনকাম। হলো, একটা হচ্ছে গান্ডা, একটা নানা। এটা এতটা দরকার নেই, এবার জাস্ট এইটুকুনি বুঝে রাখো। তারপর হচ্ছে বোঝাচ্ছি যে এই জিনিসটা কি আছে, প্রাইভেট ইনকামটা আমরা কি করে মনে রাখবো। আচ্ছা, প্রাইভেট ইনকামটা, হ্যাঁ, একটা রিমেডিকে মনে রাখো। প্রাইভেট ইনকামটা আমরা কি করে মনে রাখবো? প্রাইভেট ইনকামটা আমরা মনে রাখবো হচ্ছে একটা টার্মিনোলজি, পেইন্ট, পি এ আই এন টি। পেইন্ট মানে কি, পেইন্টে থাকবে হচ্ছে, পি তে থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর ইনকাম। হলো, এইটা দিয়ে কিছু আপাতত বেরোনো, আমি লিখলাম। আচ্ছা লেখো, ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেট। বোঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস কি বোঝাচ্ছি। এন দিয়ে, এনটা দিয়ে তোমরা জানো নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড, এই যে একটু আগে আরবিআই এসে বললাম না এক্সপোর্ট ইম্পোর্ট হবে তখন। আচ্ছা, টিটা হচ্ছে ট্রান্সফারেবল ইনকাম। হলো, দেখো, এইবার দেখো কি করে হয় তোমার হচ্ছে, এ দেখো প্রাইভেট সেক্টর ইনকাম, প্রাইভেট ভ্যালি, ন্যাশনাল ইন্টারেস্ট কি, ধরো আমাদের এইটা হচ্ছে ইন্ডিয়া আছে, এই ইন্ডিয়ার পাশে দেশ কে আছে, নেপাল, বা নেপাল এবং ভুটান। কি হলো, এখানে কোনো হচ্ছে ক্রাইসিস হলো, তাহলে কি হলো, এদেরকে হচ্ছে দরকার, ধরো 400 কোটি টাকা লোন দিয়ে দিল। কি হলো, এবার লোন তো দেওয়ার সাথে সাথে পরের দিন বলে না আমাকে শোধ করে দাও, এটা আস্তে আস্তে কি, এটা আস্তে আস্তে এর উপর সুদ দেওয়া করে, আর কিছু পরিমাণ লোনটা শোধ হয়। এই যে ইন্টারেস্টটা, এটা কি গভর্নমেন্টের এক্সট্রা তোমার ইনকাম হলো প্রাইভেটে। এন হচ্ছে এনএফআই, মানে কতটা এক্সপোর্ট করলো আর কতটা হচ্ছে ইম্পোর্ট করলো, ঠিক আছে, তার উপরে। ট্রান্সফারেবল ইনকামটা কি, ধরো আমরা তো সব সময় সবকিছু খালি কাজ করি আর্ন করি তা তো নয়। যেমন ধরো খুব সহজ হিসাব, দেখো, ধরো ছোটবেলায় আমাদের বাড়িতে কোনো যদি আত্মীয় স্বজন থাকতো ছোট্ট বয়সে, তখন কি আমাদের যাওয়ার সময় হাতে 100 টাকা, 10 টাকা বা 50 টাকা গুছিয়ে দিত। এইরকম ধরো একজন ব্যক্তি প্রাইভেট সেক্টরে কাজ করে, সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেল, কিন্তু কিছুটা এক্সট্রা, এক্সট্রা কোনো কাজ নেই অতদিন ধরে কোম্পানির সাথে লয়াল থাকার জন্য, সে ইনসেনটিভস হিসাবে পেলো, বা কিছু তোমার ক্যাশ বা কাইন্ডে পেলো, মানে তার এক্সট্রা ছুটি অ্যালট করা হলো, বা কিছু তাকে হচ্ছে তোমার ইন্টারেস্ট দেওয়া হলো। তখন কি, এইটা তো সে কাজ করেনি, এই যে ইনকাম গুলো সে তো এক্সট্রা কাজ করেনি, কিন্তু তার হচ্ছে জিনিসটা তার অ্যাকাউন্টে ঢুকলো, তার মানে কি কোনো জায়গা থেকে ক্যাশ বা কাইন্ড তার সেই জায়গায় ট্রান্সফার হয়ে অ্যাড হলো, তাই এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফার ইনকাম। এইটা কোনো নেই, আমি জাস্ট রিমেডিক্সটা তৈরি করার জন্য এখানে এই টার্মটা দিচ্ছি। তাহলে প্রাইভেট ইনকাম কি কি দেয়া, সেটা কেন বোঝালাম, এটা একবার ডাব্লিউবিসিএস এ প্রিলিমস এ কোশ্চেন এসেছিল, তখন বলে দিয়েছিল কোনগুলোকে অ্যাড করতে হবে, এই না বুঝলে তো মুখস্থ করলে পারবে না। তাহলে প্রাইভেট ইনকামের মধ্যে আমরা কি কি অ্যাড করি, পিআই তে, পিআই তে অ্যাড করি হচ্ছে প্রাইভেট সেক্টর ইনকাম, আই তে হচ্ছে ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেট, এন এ হচ্ছে এনএফআই, নেট ফরেন ইনকাম অ্যাব্রোড, মানে হচ্ছে এক্সপোর্ট মাইমার ইম্পোর্ট, টি তে থাকে হচ্ছে তোমার আমাদের ট্রান্সফারেবল ইনকাম। বোঝা গেল, যে জিনিসটা এক্সট্রা হয়ে আছে, এইটাই হচ্ছে আমাদের টোটাল প্রাইভেট ইনকামের গল্প। বুঝতে পেরেছিস দুজন, কি বোঝালাম জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ইকোনমিক্স একটু বোঝা যাচ্ছে, খটোমটো টার্ম গুলো একটু বোধগম্য হচ্ছে। আমার মনে হচ্ছে আগের থেকে এখন বেশি ক্লিয়ার হচ্ছে, আগে মনে হতো কিছুই মাথায় ঢুকতো না, বইটা পড়তাম বুঝতাম আর উগলাতাম।
ইকোনমিক্স হচ্ছে পুরো বোঝার, ইকোনমিক্স আর কিছু নেই, প্রাইভেট ইনকাম হয়ে গেল। এরপর হচ্ছে জিডিপিটা একটু বোঝার আছে, জিডিপি, রিয়েল জিডিপি, নমিনাল জিডিপির ওই জায়গাটা আছে। আর হচ্ছে মানে ব্যাংকের বিশ্বাস কর আমরা তখন কিছুই বুঝিনি, এখন মনে হচ্ছে আমি বুঝছি। তখন জিডিপি জিএনপি আমাদের জাতীয় আয় এত বোঝাইনি, শুধু জাতীয় আয় কাকে বলে, ফর্মুলা কি, কিভাবে ম্যাথটা করতে হয়, ঠিক আছে, হ্যাঁ, ওই জাস্ট হালকার উপর দিয়ে উনি ছেড়ে দিয়েছে, কি ছাতার মাথা করা তো উনিই জানে। যে এগুলো বোঝার আছে, এগুলো না বুঝলে হচ্ছে মানে পরীক্ষার হলে গিয়ে যখন প্রিলিমস পেপার মেন্স দিতে যাবি না, মেন্সে কিছু হচ্ছে তুই জিনিস বুঝতে পারবি না, এইটাই প্রবলেম, বুঝলি, এইটাই হচ্ছে ইয়ে। আচ্ছা আমরা এতক্ষণ হচ্ছে ইকোনমিক্স এর হচ্ছে আমরা ইয়ে পড়লাম, একদম হচ্ছে কোর যাকে বলে থিওরি পার্টস, যেখানে হচ্ছে মানে পুরো মুখস্থ করার কিছু নেই, সেই পার্টস গুলো পড়লাম। এরপর আমাদের একটু হচ্ছে যে পার্টস গুলো মুখস্থ করতে হবে, সেই পার্টস গুলো হচ্ছে আজকে এবার থেকে আমরা হচ্ছে অল্প অল্প করে পড়া শুরু করব, ঠিক আছে? সেই জিনিসগুলো চলো আজকে হচ্ছে আস্তে আস্তে 5 ইয়ার প্ল্যানিং গুলো আমাদের পড়তে হবে, যেগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো হচ্ছে অন্যতম স্ট্যাটিক পার্ট, ঠিক আছে? চলো খাতায় হেডিং করো 5 ইয়ার প্ল্যান, সেগুলো হচ্ছে লিখতে শুরু করবে। চলো তার আগে 1 সেকেন্ড দাঁড়াও, আমি হচ্ছে দুটো স্লাইড নিই, কারণ 5 ইয়ার প্ল্যানিং লিখতে গেলে স্লাইড লাগবে। তারপরে হচ্ছে এর সোর্স গুলো লেখাবো, কিছু সোর্স লেখানো হবে, সোর্স গুলো লেখাবো বেশি না, যা প্রথম দিন হচ্ছে 3টে 5 ইয়ার প্ল্যানিং লেখাবো, কারণ তারপরে হচ্ছে প্ল্যানিং এর একটু গ্যাপ আছে, মানে আমার গ্যাপ নেই, সরকারি গ্যাপ ছিল। চলো খাতায় হেডিং করো, এই জায়গাটা ছেড়ে 5-7 পেজ, 10-12 পেজ বাদ দিয়ে লেখো 5 ইয়ার প্ল্যানস, পঞ্চ বাংলায় যাকে বলে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যদিও এই জিনিসটা বর্তমানে এনডিসি উঠে নীতি আয়োগ হয়ে যাওয়ার পর জিনিসটা উঠে গেছে, কিন্তু এই জিনিসটা থেকে প্রচুর স্ট্যাটিক জিনিস আছে, তাই জন্য এই জিনিসটা হচ্ছে আমাদের পড়তে হবে। আচ্ছা দেখো, আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন 1947 সালের পর থেকে 4 বছর তো বিভিন্ন সংবিধান গোছানো, এই করা ওই করা, বুঝতেই পারছো 50 সালের 26শে জানুয়ারি যখন প্রথম দেশে গণতন্ত্র হচ্ছে, তার মানে তার আগে ইকোনমিকে এতভাবে সামলানো সম্ভব হয়নি, তখন বিভিন্ন 5 বছরে করে করে আমাদের সরকার হচ্ছে টার্গেট রাখতো, ঠিক আছে? এবং সেই টার্গেট রেখে রেখে সেই জিনিসগুলো কি হয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কোন দিকে ফোকাস করব, সেই ফোকাস গুলোতে আমাদের বিভিন্ন কাজগুলো করা হয়েছে। এবার চলো প্রত্যেকটাই 5 ইয়ার প্ল্যান হয়েছে, প্রত্যেকটা হচ্ছে 5 বছর করে করা হয়েছে, প্রথম 3টে 15 বছর করার পর তারপরে হচ্ছে স্টপেজ দেওয়া হয়, তারপর রিভিউ করার জন্য। তার মাঝখানে বহু রাজনৈতিক পট পরিবর্তন আছে, সেগুলো যখন পলিটির একটু অ্যাডভান্স ক্লাস করাবো তখন সে সাথে সাথে ইকোনমিক্স বোঝালে বুঝতে ভালো লাগবে। আগে হচ্ছে আমাদের 5 ইয়ার প্ল্যানস এর মানে ফার্স্ট আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আর থার্ড 5 ইয়ার প্ল্যানে প্রচুর কাজ হয়েছে, ঠিক আছে? আমাদের আমাদের সেই কাজগুলো হচ্ছে পড়ে রাখতে হবে, কারণ এই যে জিনিসগুলো থেকে হচ্ছে কোশ্চেন দেয়। আচ্ছা খাতায় এদিকে হেডিং দেওয়া হচ্ছে ফার্স্ট এফওয়াইপি, 5 ইয়ার প্ল্যানস কে শর্টে লিখবো এফওয়াইপি, হলো ফার্স্ট এফওয়াইপি কত সাল, সালটা লেখো 1951 থেকে 56। কি ছিল, কোন একটা সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হতো, টপ মোস্ট প্রায়োরিটি, কি কি বলে, টপ মোস্ট প্রায়োরিটি এটাতে দেওয়া হয়েছিল, লেখো এগ্রিকালচার, কারণ ব্রিটিশরা সব লুট করে নিয়ে গিয়েছিল এবং এগ্রিকালচারেরও প্রচুর ক্ষতি হয়েছিল, সেই এগ্রিকালচার সেক্টরকে প্রথম আমাদের দেয়া হয়। আচ্ছা এরপর লেখা হচ্ছে টার্গেটেড জিডিপি, গোদা বাংলায় জিডিপিটা জেনে রাখ যে দেশের কতটা হচ্ছে, ও হ্যাঁ জিডিপি তো তোদের বুঝিয়েছি, টোটাল হচ্ছে যে মানে জিডিপি গ্রোথটা কত ছিল, ঠিক আছে? মানে এনডিপি জিডিপি ওই একই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? ন্যাশনাল ইনকাম যখন বুঝে গেছি, জিডিপিটা মোরালেস ধরে রাখ ওর কাছে কাছে আশেপাশেরই জিনিস। টার্গেটেড জিডিপি গ্রোথ রেট, ওটা হচ্ছে তোমার ধরা হয়েছিল 2.1%। এরপরে লেখো অ্যাকচুয়াল জিডিপি গ্রোথ রেট,
এটা হচ্ছে তোমার 3.6% হলো। আচ্ছা, এখানে কতগুলো পয়েন্ট সব স্টার দিয়ে নিয়ে লেখো। ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই 18%, যা প্রথমে ক্যালকুলেট করেছিল তার। অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম মানে টোটাল যে ন্যাশনাল ইনকামকে তার পপুলেশন দিয়ে ভাগ করলে যেটা বেরোয়। পার ক্যাপিটা ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই 11%। প্রত্যেকটা স্ট্যাটিক পার্ট গুলো লেখাচ্ছি, তার ইয়ে আছে, দেখো। দিস প্ল্যান ওয়াজ বেসড অন হ্যারোড ডোমার মডেল। ইয়ে সোনিয়া, তো পরীক্ষা দাও, এই কোশ্চেনটা দেখবা হুইচ প্ল্যান ইজ বেসড অন হ্যারোড ডোমার মডেল। আশা করি এই কোশ্চেন কোনো না কোনো সময় দেখেছো মকে। লেখা হয়ে গেলে বলো সোনিয়া, পরের স্লাইডে যাবো, আমি ওয়েট করছি। হয়ে গেছে লেখা। আচ্ছা, দেখো এইটাই আরো স্ট্যাটিক লেখো। কে এন সুপর্ণাদি বেরিয়ে গেছে তো। ও আবার জয়েন হয়ে যাবে, চাপ নেই। ওয়াজ এ ক্লাস রেকর্ডিং। এগুলো কি সব মানে স্টার দিয়ে যেটা লিখতে বললে সেগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে পরপর এক একটা স্ট্যাটিক পয়েন্ট, ঠিক আছে। ওয়াজ দ্য চিফ মানে ঠিক আছে। প্রচুর বড় প্ল্যানস, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট অংশ সেগুলো বলে দিচ্ছি। চিফ আর্কিটেক্ট, ও আবার জয়েন হয়ে যাবে। চিফ আর্কিটেক্ট অফ দিস প্ল্যানিং হলো। আচ্ছা আচ্ছা, এখানে কি কি করা হয়েছিল, কি কি ঠিক করার চেষ্টা করা হয়েছিল, লেখো। টু কারেক্ট, লেখো ডিসইকুইলিব্রিয়াম ইন দা ইকোনমি। ये মনে করছে ये সোনিয়া, ইকুইলিব্রিয়াম, অ্যাক্টিভেশন এনার্জি, কেমিক্যাল রিঅ্যাকশনের in the economy caused by refugee, তারপরে লেখো ওয়ার, তারপরে হচ্ছে পার্টিশন হলো। আচ্ছা লেখো, আর কি প্রায়োরিটি দেওয়া হয়েছিল। প্রায়োরিটি ওয়াজ গিভেন অন পাওয়ার জেনারেশন মানে বিদ্যুৎ প্রকল্প, প্রাইস স্টেবিলিটি মানে হচ্ছে তোমার হচ্ছে যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেটাকে স্টেবল করা, অ্যান্ড হচ্ছে লেখো ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট হলো। আচ্ছা, এবার লেখো টোটাল প্ল্যান আউটলে। টোটাল কত টাকা হয়েছিল, 2069 কোটি টাকা। আচ্ছা, এইবার দেখো, এবার হচ্ছে এই যে 51 থেকে 56-র মধ্যে প্ল্যানিং এ হচ্ছে তোমার বহু কিছু কাজগুলো করা হচ্ছে, সেই কাজগুলো তোমার হচ্ছে লেখো, কি কি করা হয়েছে লেখো। ওয়ার্কস লেখো, প্রথম লেখো হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট 1952। নেক্সট লেখো হচ্ছে ফার্স্ট ফ্যামিলি প্ল্যানিং। দেখো জওহরলাল নেহরু কতটা দূরদর্শী ছিলেন, তিনি তখনই বুঝতে পেরেছিলেন জনসংখ্যা যদি কন্ট্রোল না করা যায় এটা কি সমস্যা হবে, তাই ফার্স্ট ফ্যামিলি প্ল্যানিং 1952 লেখো। তারপরে লেখো ফার্স্ট
জেনারেল ইলেকশন কত সালে হয়? লেখা হচ্ছে 51 থেকে 52। হলো? তারপরে লেখো, এখানে লেখো, পরে লিখছি। লেখো ন্যাশনাল লিওপ্রিসি মিশন মানে যক্ষ্মা প্রতিরোধ। কত সালে? এটা লেখো 1955। হয়ে গেলে বলো। হয়ে গেছে। আচ্ছা চলো। ন্যাশনাল লিওপ্রিসি মিশন হলো, এবার দেখো, তারপরে হচ্ছে লেখো কত নম্বর ছিল না, 5 হবে। দেখো অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি। 1954। 6 লেখো অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফট বোর্ড। এটা নিয়ে এখন খুব চর্চা হচ্ছে, এই জন্য লিখিয়ে দিই। 1952। তারপরে লেখো ভিলেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কমিটি। এটা কত? 1955। তারপরে 8 লেখো ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম। এটা হচ্ছে 1955। তারপরে লেখো ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। এটা কত সালে? এটা হচ্ছে 1953 সালে। অনেক কিছু আছে, লেখো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কত সালে? লেখো 1956। তারপরে লেখো খড়গপুর আইআইটি। এটা কত সালে হয়? 1951 সালে। আচ্ছা, এটা হচ্ছে এই সমস্ত কাজ। এবার হচ্ছে 2 লাইন। ইট ইজ দ্য অনলি FYP মানে 5 year plan where the gap between targeted uh, targeted agricultural growth rate ব্র্যাকেটে লেখো 2.4% and actual growth rate 3.7% was maximum। মানে যেটা আমরা টার্গেট করেছিলাম আর অ্যাকচুয়াল হয়েছিল সেটার গ্যাপটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম। তুমি 11টা পয়েন্ট পড়ো তাহলেই হলো। অতিরিক্ত বেশি জিনিস পড়ার হচ্ছে দরকার নেই। যেটুকুনি লিখে দিচ্ছি এইটুকুনি পড়ো তাতেই হবে।
সোনিয়া হলে বলো। আমি হয়ে গেছে। আমি আবার সেই তোমাকে স্ক্রিন অফ করে এটা দেখাচ্ছি। দেখো এবার লেখো সেকেন্ড এফওয়াইপি। সেকেন্ড এফওয়াইপি কত সাল? 1956 থেকে 51 থেকে 56 ছিল, এবার হচ্ছে 56 থেকে 61। লেখো, এখানে লেখো টার্গেটেড জিডিপি গ্রোথ রেট 4.5%। ওই আগেরবার প্রচুর করে ফেলেছিল বলে ওই জন্য হচ্ছে এবার হচ্ছে বেশি উঠে গিয়েছিল। এবার হচ্ছে লেখো অ্যাকচুয়াল জিডিপি গ্রোথ রেট কত হয়েছিল? 4.2%, অ্যাচিভ করতে পারিনি। লেখো দিস প্ল্যান ওয়াজ বেসড অন নেহেরু মহালানোবিস স্ট্র্যাটেজি আপ টু আমাদের যত 5 ইয়ার প্ল্যান যাবে সব ক্ষেত্রে নেহেরু মহালানোবিস স্ট্র্যাটেজি হয়েছিল। প্রথম হচ্ছে এই স্ট্র্যাটেজিটা। লেখো ইট ইজ অলসো known as মহানালবিস প্ল্যান স্ল্যাশ লেখো নেহেরুভিয়ান প্ল্যান। হলো দিস প্ল্যান was based on big push theory। বিগ পুশ থিওরিটা বলছি একটু পরে, দাঁড়াও। আচ্ছা লেখো এখানে টপ মোস্ট প্রায়োরিটি, এটা লেখা হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। লেখো বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ। লেখা হলে বলো। লেখা হলে বলো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে কি কি হয়েছিল লেখো। টি হ্যাঁ টি একটু ম্যাডাম ভালো করে বলুন, বুঝতে পারছি না। বললাম আর কতটা লিখতে হবে? আর এই পেজটা লিখতে হবে, লেখার তো শেষ নেই, আপাতত এইটুকুনি লেখাচ্ছি। এত স্পিডে লিখলে ও স্পিড হয়ে যাচ্ছে, তা সেটা বলতে হবে যে, তো একটু আস্তে বলো তাহলেই হয়। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, তারপরে লেখো অ্যাটমিক এনার্জি কমিশন। শোন না, বলছি আমি না ইয়ে হয়ে যাচ্ছে, আমি পরে সোনিয়া থেকে বাকিটুকু নিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ যাও তুমি।
যাও তুমি না ভাই, আমার কালকে বাড়িতে প্রচুর কাজ আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি ইয়ার্কি মারছি। আমি জানি তুই আর কি পারছিস, ওই জন্যই আমি কথাটা বললাম। তুই আর বুঝবি কি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। ঠিক আছে, আমি হ্যাঁ, রাখছি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1956। চারে লেখা হচ্ছে, এখানেই আসবে হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। পড়াবো এগুলো, ইন্ডাস্ট্রিয়াল পলিসি পলিসি এগুলো পড়াবো। কি করে লিবারাইজেশন, এলএম, এলপিজি পলিসি আসবে, পড়াবো। ওটা কি লিখেছে? লাইফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আরে বাবা, যেটা সবাই করে, এলআইসি। বুঝতে পেরেছি। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956। 5 দেখো, ফার্স্ট থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ 1959। দেখো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটা লেখো, এটা হচ্ছে ব্রিটেন। এগুলো দেয় না পরীক্ষায়। হুম, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কিসের গ্রুপ ডি না কিসের এক্সাম দেওয়ার সময় দিয়েছিল? হুম, এগুলো তো কোশ্চেন। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, লেখো রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট হচ্ছে, লেখো জার্মানি। তখন যদিও জার্মানি লেখো না, লিখে রাখো ওয়েস্ট জার্মানি। হলো, তারপরে লেখো হচ্ছে ভিলাই। ভিলাই ভি না বিএইচ, আমার এক্সাক্ট খেয়াল নেই। ভিলাই স্টিল প্ল্যান্ট, এটা লেখো হচ্ছে ইউএসএসআর। আচ্ছা, লেখো ফোকাস অন ডিফিসিট ফিনান্সিং। বলো, হয়ে গেল। আসলে মিসলেনিয়াসের সময় ফার্স্ট সব জিএস এর টপিক কভার করতে হতো, তো ওই ফার্স্ট লেখার স্পিডটাই মানে ইয়ে হয়ে গেছে। দেখা হয়ে গেছে আমার। আচ্ছা, জানো স্পিডটা মাঝে মাঝে একটু বেড়ে যাচ্ছে। এবার লেখো, এবার লেখো হচ্ছে থার্ড এফআইপি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66। টার্গেটেড জিডিপি গ্রোথ রেট, অ্যাকচুয়াল জিডিপি গ্রোথ রেট অনেক কমে যায়, দেখো 2.8%। টপ মোস্ট